নমস্কার বন্ধুরা, সত্যের পূজারী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বহুকাল পূর্বে এক দেশে এক সম্রাট ছিল। সেই সম্রাটের সবকিছু ছিল, অঢেল ধন সম্পদ ছিল, ভালো প্রজা ছিল যারা তার দেখাশোনা করত এবং তার হুকুমও পালন করত। কোনো কিছুর অভাব সেই সম্রাটের ছিল না। কিন্তু যখনই তিনি কাজের শেষে বিশ্রাম নিতেন, তখনই তিনি খুব চিন্তিত হয়ে পড়তেন। এই কারণে তিনি অবকাশকালে খুবই বিষণ্ণতায় ভুগতেন। এর প্রতিকারের নিমিত্ত তিনি অনেক ডাক্তার, কবিরাজ, ফকির, বৈদ্য, এমনকি সাধুসন্তদেরও পরামর্শ নিয়েছিলেন। তারা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন পদ্ধতির কথা বলেছিলেন এবং সব পদ্ধতি সম্রাট শুনেছিলেন এবং তার জীবনে সেই পদ্ধতিগুলি বাস্তবায়ন করার চেষ্টাও করেছিলেন। কিন্তু কোনো ব্যবস্থাতেই তিনি কোনো উপকার পাননি, যার কারণে তিনি অনেক সময় রাতের বেলা ঘুমাতেও পারতেন না। একদিন সম্রাট শুনতে পান যে একজন অসাধারণ মানুষ আছেন, যার কথা অমূল্য, যার প্রতিটি কথায় লুকিয়ে আছে জীবনের রহস্য, লুকিয়ে আছে জীবনের সত্য, এবং সেই ব্যক্তির সাথে দেখা করতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে, কারণ তিনি প্রতিটি মানুষের সমস্যা খুব সহজেই সমাধান করেন। এই কথা শুনে সম্রাট খুব খুশি হলেন। তার মনে হলো, সবাই যখন তার এত প্রশংসা করছেন, তিনি নিশ্চয়ই একজন মহান ব্যক্তি হবেন। তখন সম্রাট ঠিক করলেন তিনি সেই ব্যক্তির সঙ্গে দেখা করবেন এবং তার এত যে প্রশংসা করছে তা সত্য কিনা তা পরীক্ষা করে দেখবেন। তাই পরদিন সকালে সম্রাট সেই ব্যক্তির সাথে দেখা করতে রওনা হলেন। সম্রাট যখন মাঝপথে বিশ্রাম নিলেন, সেখানে উপস্থিত অন্য সব মানুষের নিকট সেই ব্যক্তির কথা জানতে চাইলে তারাও সেই অসাধারণ ব্যক্তির অনেক প্রশংসা করেন। তখন সম্রাট চিন্তা করেন, সেই ব্যক্তি নিশ্চয়ই খুব বুদ্ধিমান, জ্ঞানী এবং অনেক প্রভাবশালী, অন্যথায় সবাই তার এত প্রশংসা করত না। সেই ব্যক্তির মধ্যে অবশ্যই এমন কিছু আছে যার কারণে সবাই তাকে জানে এবং তার প্রশংসা করছে। সকলের নিকট সেই ব্যক্তির প্রশংসা শুনে সম্রাট সেই ব্যক্তির সাথে দেখা করার জন্য আরো উদ্গ্রীব হয়ে উঠলেন এবং তৎপর তার সাথে দেখা করার জন্য তার আশ্রমে উপস্থিত হলেন। কিন্তু আশ্রমে প্রবেশ করে তিনি কাউকে কোথাও দেখতে পেলেন না। তখন তিনি আশ্রমের ভিতর এদিক সেদিক ঘোরাঘুরি করতে করতে বাগানের ভিতর পৌঁছে গেলেন। সেখানে তিনি একজন মালিকে বাগানের পরিচর্যায় নিযুক্ত দেখতে পেলেন। এটা দেখে সম্রাট মালিকে বললেন, শোনো মহাশয়, এই আশ্রমের মালিক কোথায়? শুনেছি তিনি একজন অসাধারণ ব্যক্তি, আমি তার সাথে দেখা করতে অনেক দূর থেকে এসেছি। এই কথার উত্তরে মালি বললেন, স্যার, আপনি ভিতরে বসুন, আমি তাকে ডাকছি। মালির কথা শুনে সম্রাট আশ্রমের মধ্যে একটি ছোট ঘর ছিল, তার মধ্যে প্রবেশ করে সেই অসাধারণ ব্যক্তির আগমনের অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন সেই অসাধারণ মানুষটি সম্রাটের সামনে এসে পৌঁছলেন, তখন সম্রাট তাকে অভ্যর্থনা জানিয়ে বিস্ময়ের সাথে বললেন, আপনিই তো সেই ব্যক্তি যিনি বাইরের বাগানে কাজ করছিলেন। কিন্তু এবার মালি এসেছিলেন বৌদ্ধ ভিক্ষু রূপে। তিনি সম্রাটকে বললেন, সম্রাট, আমার কৌতুক ক্ষমা করুন, আমি বাগানে কাজ করছিলাম, কেননা এখানে আমিই মালি এবং আমিই মালিক, এবং যার সাথে আপনি দেখা করতে এসেছেন আমিই সেই অসাধারণ ব্যক্তি। এখন দয়া করে আমাকে বলুন যে আপনি এতদূর তার সাথে কেন দেখা করতে এসেছেন। মহারাজ, আমি শুনেছি আপনার মতো কেউ নেই, আপনার সম্পর্কে অনেক ভালো ভালো কথা শুনেছি, আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। এই কারণেই আমি আজ আপনার সাথে দেখা করতে এসেছি এবং আমি আপনার উপদেশ শুনতে চাই। এরপর সম্রাট আরো বললেন, আমি অনেক পণ্ডিতকে দেখেছি, অনেক জ্ঞানী ব্যক্তিকে দেখেছি, কিন্তু আপনি তাদের থেকে একেবারেই আলাদা। আপনার মধ্যে জ্ঞানী বা পণ্ডিত ব্যক্তির কোনো লক্ষণ নেই, আপনার কাছে জ্ঞানের কোনো বইও নেই, শিল্পীর কোনো নিদর্শনও আপনার মধ্যে দেখা যাচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও আপনাকে খুব শান্ত দেখাচ্ছে। আপনি কি আমাকে এই রহস্য বলতে পারেন? একথা শুনে বৌদ্ধ সন্ন্যাসী হাসতে শুরু করেন এবং সম্রাটকে বলেন, আমার জ্ঞান এই প্রকৃতির সর্বত্র রয়েছে, আমি শুধুমাত্র জীবনের সাধারণ ঘটনা এবং সাধারণ জিনিস থেকে জ্ঞান গ্রহণ করি। কিন্তু মহারাজ, আপনি এখানে কেন এসেছেন আর আপনি কোন সমস্যা নিয়ে চিন্তিত? আপনার এখানে আসার কারণ আমাকে বলুন। সম্রাট বললেন, হে মহারাজ, আমার এখানে আসার কারণ হলো আমি বেশিক্ষণ কোনো কাজে মনোনিবেশ করতে পারছি না, আবার এভাবে বসেও থাকতে পারছি না। আপনি দয়া করে আমার এই সমস্যার সমাধান বলুন। ভিক্ষু বললেন, আমি আপনাকে একটি সমাধান বলতে পারি, কিন্তু আজ দেরি হয়ে গেছে, কারণ সূর্যাস্ত নিকট প্রায়,
কাল সকালে আপনি আমার সাথে দেখা করুন। কাল সকালে যখন আপনি আমার সাথে দেখা করবেন, আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব। এই বলে বৌদ্ধ সন্ন্যাসী তার বাগানে ফিরে গেলেন এবং সম্রাটও তার প্রাসাদে ফিরে গেলেন। কিন্তু প্রাসাদে ফিরে গেলেও সম্রাট সারা রাত ঘুমাতে পারলেন না। তিনি শুধু ভাবছিলেন যে তিনি বৌদ্ধ সন্ন্যাসীকে একজন সাধারণ মালি বলে মনে করেছেন। তিনি কি ভাবলেন? কিন্তু যেভাবে তার মন শান্ত ছিল তা দেখে সম্রাট সারা রাত এই চিন্তায় ডুবে থাকলেন যে পরদিন যেভাবেই হোক তার থেকে তার সমস্যার সমাধান নিতেই হবে। তাই সূর্যোদয়ের ঠিক আগে থেকেই তিনি সেই আশ্রমে উপস্থিত হলেন। সম্রাট সেখানে পৌঁছানোর সাথে সাথে বৌদ্ধ সন্ন্যাসী সম্রাটের হাতে একটি ছোট জলের জগ রেখে বললেন, এটি নিন এবং ধীরে ধীরে এই গাছগুলিতে জল ঢালুন। কিন্তু মনে রাখবেন, আপনার সামনে এই যে 15টি গাছ রয়েছে, আপনাকে একইভাবে তাদের সবগুলিতে জল ঢালতে হবে। কিন্তু আপনি যখন এই কাজটি করবেন, তখন একটি বিষয়ে আপনাকে অবশ্যই মনোযোগ দিতে হবে যে এই সময়ে আপনি অন্য কিছু চিন্তা করবেন না এবং আপনার মনোযোগ যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়। আপনি যখন এই গাছগুলিতে জল দেবেন, তখন আপনার পুরো মনোযোগ কেবল এই গাছগুলিতে রাখতে হবে। যদি এর মধ্যে আপনার মাথায় অন্য কোনো চিন্তা আসে, তবে সেখানে থামবেন এবং তারপর প্রথম গাছটিতে আবার জল দেওয়া শুরু করবেন। এভাবে 15টি গাছকে একইভাবে জল দেবেন। তারপর আপনি আমার কাছে আসবেন এবং আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেব। কিন্তু সেই সম্রাট আজ পর্যন্ত এমন কোনো কাজ করেননি, ফলে এই কাজটি সম্রাটের কাছে খুব ছোট মনে হচ্ছিল। সম্রাট প্রথমবার এমন কাজ করতে যাচ্ছিলেন। তিনি সেই জলের জগ থেকে প্রথম গাছটিকে খুব সাবধানে জল দিলেন এবং তারপর দ্বিতীয় গাছটিকেও সাবধানে জল দিতে লাগলেন। কিন্তু তখন তার মনে নানা রকম চিন্তার উদয় হতে থাকে। তার প্রাসাদের বাগানের কথা, যেখানে নানা রকম ফুল ও ফলের গাছ ছিল। তখন হঠাৎ করেই সম্রাটের মনে পড়ল বৌদ্ধ ভিক্ষুর কথা, যে তার মনে কোনো রকম চিন্তা জাগলে তাকে আবার প্রথম গাছ থেকে জল দেওয়া শুরু করতে হবে। তাই তিনি আবার প্রথম গাছ থেকে জল দেওয়া শুরু করলেন এবং তিনি প্রথম গাছে আবার জল দিয়ে দ্বিতীয় গাছটিতে সাবধানে জল দেওয়ার পর দ্বিতীয় গাছে পৌঁছানোর সাথে সাথেই তার মনে আবারও নানা রকমের চিন্তা জাগলো। আমি এখানে আর না জানি আমার সাম্রাজ্যে এখন কি হচ্ছে। এবং এই সময় সম্রাট খুব রেগে যেতে লাগলেন, কেন আমি এই ছোট কাজটিও করতে পারছি না। তবে রেগে গেলেও তিনি সাথে সাথে আবার প্রথম গাছের কাছে পৌঁছে গেলেন। এইবার তিনি প্রথম গাছটিকে খুব সাবধানে জল দিলেন এবং দ্বিতীয় গাছটিকেও সাবধানে জল দিলেন এবং এইবার তিনি প্রায় 5টি গাছকে খুব যত্ন সহকারে জল দিলেন। কিন্তু যখন তিনি ষষ্ঠ গাছে জল দেওয়া শুরু করলেন, সেই জল দেখে সম্রাটের মনে একটা নদীর চিন্তা আসতে লাগলো এবং সম্রাট আবার খুব বিরক্ত হলেন। যতবার তিনি গাছে জল দেওয়ার চেষ্টা করছিলেন, ততবারই তিনি আরো বেশি বিরক্ত হয়ে পড়ছিলেন। সম্রাট ভালো করে জানতেন যে তিনি খুব বুদ্ধিমান, কিন্তু তিনি যতবার চেষ্টা করছিলেন ততবারই আরো বেশি করে বিচলিত বোধ করছিলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় পেরিয়ে গেলেও সম্রাট 15টি গাছে জল দিতে পারলেন না। তখন বৌদ্ধ সন্ন্যাসী সম্রাটের কাছে পৌঁছে বললেন, হে সম্রাট, আপনার সততায় আমি খুব খুশি হয়েছি। আপনি আপনার কাজটি পূর্ণ হৃদয় দিয়ে করার চেষ্টা করছেন। তাই আমি আপনাকে কি বলতে যাচ্ছি তা খুব মনোযোগ দিয়ে শুনুন। যখন আমাদের মন চিন্তা শূন্য হয়ে যায়, তখন মনের প্রকৃত স্বরূপ দেখা যায়, আর তখন এই সহজ কাজটিও আমাদেরকে জ্ঞান ও শান্তি দেয়। তখন সম্রাট বৌদ্ধ ভিক্ষুকে বললেন, কিন্তু আমি যখনই কোনো কাজ করি, আমার মনে অনেক রকমের চিন্তা জাগে এবং আমি সেই চিন্তায় আটকে থাকি এবং সেখান থেকে বের হওয়ার কোনো পথ দেখি না। তখন বৌদ্ধ ভিক্ষু হাসতে হাসতে সম্রাটকে বললেন, হে সম্রাট, আপনি শুধু গাছে জল দিতে যাননি, বরং যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটি শেষ করতে চেয়েছিলেন। আপনার মনে ছিল যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই 15টি গাছে জল দেবেন এবং তারপরে আপনি আমার সাথে দেখা করতে পারবেন। আপনি তাড়াতাড়ি আমার কাছ থেকে আপনার প্রশ্নের উত্তর খুঁজে পেতে চাইছিলেন। সে কারণে এই কাজ আপনার কাছে একটি বোঝা মনে হয়েছে। অনুরূপভাবে যখনই আপনি কোনো কাজ করতে যান, তখন সে কাজটিকে গুরুত্ব না দিয়ে কিভাবে তাকে তাড়াতাড়ি শেষ করা যায় তার প্রতি নজর দেন। ফলে কাজটি আপনার নিকট বোঝা স্বরূপ হয়ে পড়ে। কিন্তু আপনি যদি এটিকে কোনোভাবে শেষ করতে না চাইতেন, যদি এই কাজটিকে ভালোবাসতেন, এই মুহূর্তটির উপর গুরুত্ব দিতেন, তাহলে এটি আপনার উপর বোঝা স্বরূপ না হয়ে আপনার নিকট আনন্দদায়ক হয়ে উঠতে পারত। এর থেকেই আপনি শিক্ষা ও জ্ঞান লাভে সক্ষম হতেন। তখন আর গাছপালা, জল, নদী বা আপনার রাজ্যের চিন্তা আপনার মনকে বিচলিত করতে পারত না। তখন সম্রাট বললেন, হে মহারাজ, আপনি ঠিকই বলেছেন। আমি যত তাড়াতাড়ি সম্ভব
এই কাজটি শেষ করে আপনার সাথে দেখা করতে চেয়েছিলাম, যার কারণে আমার মন পুরোপুরি এই কাজে নিবিষ্ট হতে পারেনি। এইরূপ কাজে আমাদের মন কিভাবে নিযুক্ত হতে পারে? এর জন্য আমাকে কি কোনো তপস্যা বা সাধনা করতে হবে? এই কথা শুনে বৌদ্ধ সন্ন্যাসী আবারও হাসতে লাগলেন এবং সম্রাটকে বললেন, যে শান্ত মন আপনি খুঁজছেন, সেই শান্ত মন ইতিমধ্যেই আপনার মধ্যে রয়েছে। এর জন্য আপনার কোথাও যাওয়ার দরকার নেই। শুধুমাত্র যে কাজ করছেন তাকে ভালোবাসুন। তার থেকে কি শিক্ষা লাভ করা যায় তার অনুসন্ধান করুন। আমরা যখন আগুনের ব্যবহার করি তখন অনেক সময়ই আমাদের হাতে গরম ছেঁকা লাগে, কিন্তু তার জন্য কি আমরা আগুনকে দোষারোপ করি? করি না। কারণ এর থেকে শিখি যে আগুনের ব্যবহার সাবধানে না করলে আমাদের হাত পড়বে। এভাবেই জগতের যে কোনো ঘটনা থেকেই আমাদের শিক্ষা লাভ করতে হয়। তখন সম্রাট জিজ্ঞাসা করলেন, হে মহারাজ, এমন অনেক সময়ই হয় যে আমরা কোনো বিষয় জানি, কিন্তু প্রয়োজনের সময় বা সেই একই ভুল করি। আপনি যে আগুনের উদাহরণ দিলেন তার কথাই ধরুন না। ছোটবেলা থেকেই আগুনে আমাদের হাত পুড়ছে। আমরা জানি অসাবধানে আগুনের ব্যবহারে আমাদের হাত পুড়তে পারে, তারপরেও আমরা অসাবধান হই এবং আগুনে আমাদের হাত পড়ে। এর কি কোনোই প্রতিকার নেই? এমন কি কিছুই নেই যার অনুশীলনে এর থেকে মুক্তি পাওয়া যায়? সন্ন্যাসী বলেন, না, এর জন্য কোথাও যাওয়ার দরকার নেই। তবে এর জন্য আমাদের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনার শ্বাসের দিকে মনোযোগ দিতে শিখুন। দেখুন আমরা কিভাবে শ্বাস নিচ্ছি এবং কিভাবে শ্বাস ছাড়ছি, এবং বোঝার চেষ্টা করুন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার শান্ত মন শুধুমাত্র আপনার শ্বাস প্রশ্বাসের সাথে তৈরি হয়েছে। আপনি যদি চান তবে আপনি কোথাও হাঁটছেন বা এই জাতীয় কোনো কাজ করার সময়ও আপনার শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিতে পারেন। আপনার শ্বাস প্রশ্বাস বা কোনো কার্যকলাপ যা আপনাকে বর্তমানের সাথে সংযুক্ত রাখে তা হলো 2 থেকে 4 মিনিটের জন্য আপনার চারপাশের প্রকৃতি পর্যবেক্ষণ করা। এটি আপনাকে আপনার চারপাশের বর্তমানের কাছে নিয়ে আসবে। তাহলে আপনি আপনার কাজটি ঠিক সেভাবে শেষ করবেন না, বরং আপনার মন দিয়ে আপনি এটা করার চেষ্টা করুন, যাতে আপনার মন একাগ্র হয়। এবং আপনার মন যখন একাগ্র হয় তখন কাজ যাই হোক না কেন, তা ছোট হোক বা বড়, আপনার মন তাতে সম্পূর্ণ মিশে যাবে এবং সেই কাজটিই আপনাকে শান্তি ও জ্ঞান প্রদান করবে। এমন সময়ে আপনার মনে কোনো চিন্তাই আসে না, এবং যখন আমরা এটি করি তখন কর্তা এবং কর্ম এক হয়ে যায় এবং আমাদের মধ্যে শান্তি দেখা দিতে শুরু করে। আমরা তাতে মগ্ন হয়ে যাই। আপনি চাইলে এটাকে সুখ বলতে পারেন বা বর্তমানে থাকা বলতে পারেন, এবং এই অবস্থাটিও সহজে অর্জন করা যায়। বৌদ্ধ ভিক্ষু সম্রাটকে বললেন, যে মনটি শত অসুবিধায় শান্ত থাকে, অসুবিধা থেকে পালিয়ে যায় না, কেবল সজাগ থাকে, সেই মন প্রতিটি অসুবিধাকে অতিক্রম করতে পারে। সেই বৃদ্ধ সন্ন্যাসীর এইসব কথা সম্রাট বুঝতে পেরেছিলেন এবং সেখান থেকে তিনি তার রাজপ্রাসাদে ফিরে আসেন এবং ক্রমাগত এই অনুশীলনে ধীরে ধীরে তার মন শান্ত হতে থাকে। তখন তিনি তার সমস্ত কাজ পূর্ণ একাগ্রতা ও একনিষ্ঠতার সাথে করতেন, যার ফলে তিনি অপার শান্তি পেতেন এবং ছোট ছোট কাজ থেকেও তিনি জ্ঞান অর্জন করতে সক্ষম হন। বন্ধুরা, কোনো কাজকে কখনোই বোঝা মনে করবেন না, কারণ আপনি যদি এটাকে বোঝা মনে করেন তবে আপনি যত তাড়াতাড়ি সম্ভব এটিকে নিজের থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করবেন। ফলে আপনি যে কাজই করেন না কেন তা নিষ্ঠার সাথে করা সম্ভব হবে না, এবং এমন পরিস্থিতিতে আপনি যে কাজটি করতে চান তা সম্পূর্ণ করতে পারবেন না। এর কারণে টেনশনও দেখা দেয়। আপনার মন উদ্বিগ্ন এবং বিচলিত হতে শুরু করবে, কারণ সেই কাজের যে ফলাফল আপনি অর্জন করতে চেয়েছিলেন তা অর্জিত হয় না। ফলস্বরূপ আপনি সেই কাজটি সম্পূর্ণ করতে পারবেন না। আমাদের বেশিরভাগই একই ভুল করে যখন তাদের কোনো কাজ দেওয়া হয়। আমাদের বেশিরভাগই একই ভুল করে যখন তাদের কোনো কাজ দেওয়া হয়, তখন তারা সেই কাজটি করার চেষ্টা করে, কিন্তু তারা চায় যে কাজটি যত তাড়াতাড়ি সম্ভব শেষ হোক, এবং তারা সেই কাজ করতে গিয়ে নিজেদেরকে সেখানে রাখতে পারে না, বরং তাদের মন অন্য কোথাও ঘুরতে থাকে, যার ফলে আমাদের মন আমাদের উপর কর্তৃত্ব করতে থাকে। আমরা চাইলেও কোনো কাজ করতে পারি না এবং আমরা নিজেরাই সেই দরজা বন্ধ করে রাখি যা আমাদের বর্তমানের দিকে নিয়ে যেতে পারত, কারণ সেই কাজটি আমাদের কাছে বোঝা মনে হয়। তাই আপনি যখন কোনো কাজ শুরু করতে চান তখনই তা শুরু করুন। প্রথমে আপনার সম্পূর্ণ মনোযোগ আপনার শ্বাস প্রশ্বাসের উপর ফোকাস করুন, এবং তারপরে আপনি
আপনার কাজের সময়ও আপনার শ্বাস প্রশ্বাসে মনোনিবেশ করতে পারেন এবং শ্বাস প্রশ্বাসের এই ধ্যানটি আপনার কাজের ধ্যানে রূপান্তরিত হবে এবং এই কাজে যা কিছু অসুবিধা ঘটবে তা আপনি মুহূর্তের মধ্যে সমাধান করতে পারবেন। আপনার পথে যে প্রতিকূল পরিস্থিতিই আসুক না কেন, আপনি সম্পূর্ণ হৃদয় এবং নিষ্ঠার সাথে কাজটি সম্পূর্ণ করতে থাকবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। তবে তার আগে ভিডিওটি আপনার কেমন লাগলো এবং এর থেকে আপনি কি শিখলেন তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।